মোহাম্মদ হাসান, আপনি তো ব্যবসায়িক নেতা, বাজেট কতটা বিনিয়োগ বান্ধব হলো আপনার বিশ্লেষণ কি? দেখেন, বিনিয়োগ বান্ধব কথাটা অনেক বড় টার্ম। বিনিয়োগ নির্ভর করে অনেকগুলা প্যারামিটারের উপরে। একটা ভালো বাজেটই যে আপনাকে সবাই ঝাঁপিয়ে পড়বে বিনিয়োগে, এটা না। এটা রাজনৈতিক পরিবেশ, ইনফ্রাস্ট্রাকচার, বাজেট, এবং সবচেয়ে বড় যে জিনিসটা লাগবে এটা হলো যেন কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে। রাজনৈতিক কারণে কবে নির্বাচন হবে এটা নিয়ে একটা বড় অনিশ্চয়তা আছে। এবং হলো এই আমরা যেটা বলি যে ইনডিসিশন হচ্ছে সবচেয়ে ব্যাড ডিসিশন। আপনি ডিসিশন 10টা নেবেন, তার মধ্যে 5টা 7টা 8টা ভালো হবে, 2টা খারাপ হবে। কিন্তু এই যে নির্বাচন কেন্দ্রিক যে ইনডিসিশন, আমি একদম দৃঢ়ভাবে বলতে পারি আমরা যারা বিনিয়োগ করতে চাই হাত গুটিয়ে বসে আছি। এর সাথে রয়েছে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, যেটা গ্যাসের কথা বলছি, ইলেকট্রিসিটির কথা বলছি, পোর্ট সিচুয়েশন, এনবিআরের ইনএফিসিয়েন্সি। সো বিনিয়োগ বান্ধব বাজেট খালি আপনি বলবেন এতে হবে না। আর এর মধ্যে দেখলাম যে উদ্যোক্তা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। উদ্যোক্তা এইভাবে সৃষ্টি করা যাবে না। বহু উদ্যোক্তা ঘুরছে লো কস্ট ফান্ডের জন্য, তার মাথায় আছে কি করবে। এখন যদি এখানে ক্যাপ করে দেওয়া হয় যে 10 লাখ টাকা দিয়ে একটা আপনি দিবেন, তার উদ্যোক্তা তৈরি হবে, প্রয়োজন 25 লাখ টাকা, দিচ্ছেন 10 লাখ টাকা, ওই 10 লাখ টাকা দিয়ে 25 লাখ টাকার ব্যবসা করতে যেয়ে ও প্রথমেই মুখ থুবড়ে পড়বে। সো যেটা দরকার, আমি জানি না এখানে যে 100 কোটি টাকা, 1000 কোটি, 100 কোটি টাকা দেওয়া হয়েছে 10 লাখ টাকা করে, এটা কি ইন্টারেস্ট ফ্রি নাকি এটা অনুদান, ইটস ক্লিয়ার না। এখানে ইন্টারেস্ট কতজন উদ্যোক্তা তৈরি হবে হবে না। তো এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে অনুদানও করা যাবে না, ইন্টারেস্ট ফ্রি করা যাবে না, এটাকে লো কস্ট রিফাইন্যান্সিং করতে হবে। যেটা তফসিলি ব্যাংকের মাধ্যমেই একজন উদ্যোক্তা আসবেন, নতুন উদ্যোক্তা, তাকে রিফাইন্যান্সিং, একদম ব্র্যান্ড নিউ উদ্যোক্তা, তাকে রিফাইন্যান্স করতে হবে থ্রু সেন্ট্রাল ব্যাংক। সেটা প্রজেক্টটা যদি ফিজিবল হয়, ব্যাংক ওটা প্রপারলি জাজ করবে, করে তার জায়গায় এই জায়গাটা মানে তাকে সাপোর্ট দিবে লো কস্ট ফান্ড, তাইলেই হলো উদ্যোক্তা হবে। এবং এইটা খুবই প্রয়োজন। আমাদের অ্যানালিসিসে আমরা বিজিএমইতে দেখেছি আমাদের 7,164 জন মেম্বার রেজিস্টার্ড, মানে তারা ব্যবসা শুরু করেছিলেন। বিজিএমইএ তখনই মেম্বারশিপ দেয় যখন পূর্ণ ফ্যাক্টরিটা সম্পূর্ণ হয়ে যায়, যখন উৎপাদনে যাওয়ার সময় হয়। এখানে এখন মাত্র এক্সপোর্ট ডিরেক্টলি আর ইনডিরেক্টলি করে মাত্র 2,400 ফ্যাক্টরি। তো বাকি ফ্যাক্টরি কোথায় গেল? এগুলো ঝরে গেছে এই কারণে যে বিভিন্ন যে ইন্টারেস্ট রেট বলেন, এই যে ইনফ্রাস্ট্রাকচার দুর্বল বলেন, রাজনৈতিক ক্যালামিটিস বলেন বা ন্যাচারাল ক্যালামিটিস বলেন। সো আমরা চাই যেন উদ্যোক্তারা এসে হারিয়ে না যায়, কারণ একটা উদ্যোক্তা তৈরি হইতে কিন্তু সময় লাগে। তার যে এক্সপার্টিসটা 5 বছর ব্যবসা করার পরে 6 বছরের মাথায় হারিয়ে গেল, এই এক্সপার্টিস আপনি পয়সা দিয়ে তৈরি করতে পারবেন না, ট্রেনিং দিয়ে তৈরি করতে পারবেন। সো আমি মনে করি যদি সত্যি আমরা বিনিয়োগ চাই, প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আগামীতে এই যে নির্বাচন কবে হবে সেই ব্যাপারে একটা ক্লিয়ার পিকচার দিতে হবে, ডেডলাইন দিতে হবে। সোজা কথা, মানে রোডম্যাপের কথা যেটা রোডম্যাপ আপনি বললে হবে না যে এই যে ডিসেম্বর টু জুন, আপনি ডেট বলে দেন অমুক তারিখে, তাহলে সবাই প্রিপারেশন নেবে। কারণ একটা ইন্ডাস্ট্রি করতে হলে কিন্তু আজকে সিদ্ধান্ত নিলে কালকে ইন্ডাস্ট্রি হবে না, ওইটা প্রস্তুত করতেও কিন্তু 6 মাস 8 মাস লাগে। সো এটা লাগবে ইনফ্রাস্ট্রাকচার, যেমন হলো বিশেষ করে গ্যাসের সিদ্ধান্ত। আমি মনে করি শর্ট টার্ম হিসাবে এলএনজি আসতে হবে এবং এই এলএনজিটা প্ল্যান ওয়াইজ আসতে হবে, ঠিক আছে। আর লং টার্ম হলো এক্সপ্লোরেশন, সাইড বাই সাইড চলতে হবে। যেটা অনেকে হয়তো বলার চেষ্টা করছে যে এলএনজি কেন্দ্রিক কোনো দুর্নীতি চিন্তাভাবনা আছে কিনা, তো সেটাও সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। কারণ এলএনজি এখন এসে স্পট মার্কেটে কিনলে এসে ওপেন প্রাইস, সবাই জানে। লং টার্ম কন্ট্রাক্ট হবে G2G, সেখানে এখন বর্তমান গভর্নমেন্টের এই ধরনের তো ইন্টেনশন থাকার কোনো কারণ নাই। এক্সপ্লোরেশন হইতে হবে। তারপরে আপনার যে ভোলার যে গ্যাসটা, সেই গ্যাসটা মূল ভূখণ্ডে আনতে হবে। আর আরেকটা যেটা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যেটা আমি এর আগেও বলেছি, যে আপনারা জানেন যে 100টা ইকোনমিক জোনের সিদ্ধান্ত হয়েছিল, তার মধ্যে এই গভর্নমেন্ট এসে বলেছে সম্ভবত 20টা ইকোনমিক জোন করবে। বাকি 80টা ইকোনমিক জোনের মধ্যে 61 অথবা 62টার ইকোনমিক জোনের ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে গেছে, গভর্নমেন্ট টাকা দিয়ে দিয়েছে। এইগুলো এখন পড়ে আছে। এই 60টা ইকোনমিক জোনকে যেটা জায়গা পড়ে আছে, এগুলো সব কনভার্ট করা সম্ভব ইনটু সোলার পাওয়ার প্ল্যান্ট। এটা পিপিপির ভিত্তিতে হইতে পারে, গভর্নমেন্টের জমি আর প্রাইভেটরা ইনভেস্ট করবে। সে প্রাইভেটটা দেশি হতে পারে, বিদেশি হতে পারে। এই সিদ্ধান্ত যদি আপনি আজকে নেন, আমি বলি যে সোলারের যে পাওয়ার প্ল্যান্টের যে টেকনোলজি উইদিন 1 ইয়ার
এই 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 60টা বড় বড় প্ল্যান্ট হইতে পারে, এক একটা সাইজ অ্যাটলিস্ট 50 মেগাওয়াট থেকে 100 মেগাওয়াট। তো এই সিদ্ধান্ত কেন নিচ্ছি না? আমি রিসেন্টলি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি 3-4 মাস আগে, যে গভর্নমেন্ট বিভিন্ন ডিস্ট্রিক্টে এই সোলার পাওয়ার প্ল্যান্ট করতে হয় চান, কিন্তু জমি জোগাড় করতে উদ্যোগ থাকে। তো আপনার যে এই সোলার পাওয়ার প্ল্যান্ট করার যে জমির যে ক্রাইটেরিয়া, সেই অনুযায়ী জমি পাওয়া সম্ভব না, কারণ অধিকাংশ জায়গায় 3 ফসলি জমি। সো এই জায়গাগুলো যদি প্রপারলি অ্যাড্রেস করা হয় এবং সময় মতো করা হয়, তাহলে আপনার এই ইনফ্রাস্ট্রাকচারের দুর্বলতা কমে যাবে, তখন বিনিয়োগ বাড়বে।